দর্শক সবাইকে স্বাগতম কালবেলা স্পোর্টসের বিশ্বকাপের বিশেষ আয়োজন মাঠের খেলা জয়ের বেলা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মির্জা সানোয়ার হোসেন। দর্শক, ফুটবল বিশ্বকাপের উত্তাপ কিন্তু এখন ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন গল্প এবং নতুন চমক। আজকের আয়োজনে আমরা ফিরে দেখব গতকালের ম্যাচের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং আজকের যে ম্যাচগুলো রয়েছে সেগুলোর জয় পরাজয়ের সমীকরণ। আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন কালবেলার আমাদের প্রতিনিধি পাপ্পু ভাই এবং আরও একজন ভক্ত, তিনি রয়েছেন আমাদের সাথে নাওয়াল ভাই। আমরা পুরো ম্যাচের গতকালের বিশ্লেষণ এবং আগামীকালের ম্যাচের জয় পরাজয়ের সম্ভাবনা এগুলো নিয়ে আলোচনা করব। পুরো আলোচনাটি দেখবেন শেষ পর্যন্ত। পাপ্পু ভাই, গতকাল যে ম্যাচটি হয়ে গেল জার্মানির ম্যাচটি, সেই স্মৃতি ফিরে এলো 7-1 স্মৃতি। আসলে সবাই কিন্তু গতকালকের ম্যাচ ছাপিয়ে কিন্তু আলোচনায় উঠে এসেছে যে কুরাসাওর যে 7 গোল হজম এবং ব্রাজিলের যে জার্মানির সাথে 7 গোল হজম, এই দুটি ম্যাচের মধ্যে আসলে আপনি কিভাবে তারতম্য করবেন? তারতম্যটা আসলে করা যাবে না। ব্রাজিল 2014 সালে যে খেলাটা খেলেছিল এবং কুরাসাও, দুইটা দলের মধ্যে কিন্তু বিশেষ অনেক পার্থক্য রয়েছে। আপনি কুরাসাওকে যদি দেখেন, নতুন টিম এবারে বিশ্বকাপে এসেছে, বাট বিশ্বকাপ যারা খেলে তারা কিন্তু আসলে কেউ ছোট করে দেখার মতো না। আপনি দেখেন যে তারা যখন প্রথম গোলটা খেয়ে ফেললো, তারপরে তারা যেভাবে কামব্যাক করলো এবং ওই গোলটা দেখেন, কুরাসাওর যে গোলটা দিল, গোলটা কিন্তু অসাধারণ ছিল। তো ওখান থেকে ম্যাচ, কারণ এটা অবধারিত যে জার্মানির সাথে কুরাসাও পারবে না, এটা আমরা মেনে নিয়েই মাঠে নেমেছিলাম। এবং 7-1 গোল আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে পরবর্তীতে জার্মান কামব্যাক করেছে, গোলের সংখ্যাটা আরও বাড়তে পারতো। কিন্তু ওই যে ব্রাজিলের সাথে এখন তুলনাটা চলে আসলো। আসলে বিশ্বকাপ এমন একটা মোমেন্টাম, আপনি ব্রাজিলের ওই সময় খেলাটা দেখেন, ঠিক ওই ম্যাচের আগের মুহূর্তে নেইমারের ইনজুরি, থিয়াগো সিলভার লাল কার্ড, দুইটা প্লেয়ার, আপনি কি প্লেয়ার যখন মাঠে না থাকে অনেকটা কিন্তু মোরাল ডাউন হয়ে যায়। আপনার টিমে যদি আপনার ক্যাপ্টেন যদি না থাকে, আপনার টিমের বেস্ট প্লেয়ারটা যখন না খেলবে, তখন টিমের মোমেন্টামটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। এবং ওই সময় অনেক রকমের নিউজ আসছিল যে নেইমারের অবস্থা খারাপ, সে আর ভবিষ্যতে ফুটবল খেলতে পারবে না, নানা রকমের একটা নিউজ। আর এটা কিন্তু টিমের ভিতরে একটা ইফেক্ট ফেলে। আপনি আমাদের যখন ক্রিকেট খেলা হয়, ওই সময় দেখবেন যখন সাকিব মাশরাফি না থাকে, টিমের ব্যালেন্সটা অন্যরকম থাকে। তো ঠিক ওই সময়টা এই একটা মেন্টাল প্রেশার, তারপরে নিজেদের মাঠে খেলা, সব কিছু মিলে ওই যে 10 মিনিট অর্থাৎ 20 থেকে 30 মিনিটের যে ঝড়টা বয়ে গিয়েছিল, ওইটা থেকে আর ব্রাজিল কিন্তু কামব্যাক করতে পারেনি। কিন্তু এটা বলতে পারবো না যে ব্রাজিল কিন্তু ওই সময় ফুটবল খারাপ খেলছিল, আক্রমণাত্মক ফুটবল খেলেছিল এবং সেটা খেলার চেষ্টা করছে। ব্রাজিলের সাথে কুরাসাওর ম্যাচটা তুলনা করা চলে না, কারণ কুরাসাও যেভাবে আসা একটা দল, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, 1,65,000 জনবহুল একটা দেশ, তারা বিশ্বকাপে এসে জার্মানির সাথে ফার্স্ট ম্যাচ খেলেছে এবং প্রথম ম্যাচে গোল খেয়ার পর গোল কামব্যাক করে একটা ম্যাচে সমতা এনেছিল। স্বপ্নের মতো শুরু বলাই যায় আসলে। এবং ওইটাই কিন্তু কুরাসাওর জন্য সবচেয়ে বড় অর্জন, যে জার্মানির জালে তারা একটা গোল দিয়েছে, এটা তাদের জন্য অর্জন। আর জার্মানির দরকার ছিল, কারণ আপনি দেখেন উয়েফা নেশনস লিগে জার্মানির পারফরমেন্স একদমই ভালো ছিল না। সেখান থেকে এই বছর তারা, আমি যতটুকু জানি যে অলমোস্ট কোনো ম্যাচই হারেনি। এবং বিশ্বকাপে স্টার্টটা আপনি কার সাথে খেলছেন সেটা বড় কথা না, আপনি 8-10টা মানুষকে জিজ্ঞাসা করেন, এবার কিন্তু ফেভারিটদের তালিকায় জার্মানকে রাখেনি, অনেকেই রাখেনি। স্পেন রয়েছে, ফ্রান্স রয়েছে, আর্জেন্টিনা অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের নাম রয়েছে, বাট জার্মানকে কিন্তু সেভাবে কেউ মূল্যায়ন করেনি। এই যে আজকের জয়টা, এই জয়টা কিন্তু জার্মানের যে মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে এবং এখান থেকে কিন্তু জার্মানের যাত্রাটা শুরু। আপনি দেখেন কালকের ম্যাচে অ্যান্টোনিও রুডিগারের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকেও তারা মাঠে নামায়নি কুরাসাওর বিপক্ষে ম্যাচ, কিন্তু তারপরও স্ট্রাইকার ছাড়াই খেলেছে কালকে। যেভাবে ম্যাচ সেট আপ করেছিল দারুণ ছিল এবং আমার মনে হচ্ছিল যে জার্মান যে মোমেন্টামটা দরকার ছিল, কুরাসাওর ম্যাচটা দিয়ে তারা শুরু করেছে এবং এখান থেকে তাদের কিন্তু একটা ওই যে রিজার্ভ বেঞ্চটাও কিন্তু তারা পরীক্ষা করে নিল, কারণ জার্মান জানতো যে ম্যাচ তো আমরা বলতেই পারি যে তারা ম্যাচ হারবে না, এটা তো ডেফিনেটলি ছিল। 7-1 আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটাকেই কেন ম্যাচ শেষ হলো আল্লাহ জানে। আচ্ছা পাপ্পু ভাই, যে মোমেন্টামের কথা বলছিল নাল ভাই, আমি মোমেন্টাম নিয়ে আপনার কাছে আসতে চাই। গত 2টি বিশ্বকাপে জার্মানের কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে, সেখান থেকে এই বিশ্বকাপের এমন শুরু, জার্মানকে আপনি কোথায় দেখছেন এইবারের বিশ্বকাপে? অবশ্যই ভালো একটা অবস্থানে রাখতে হবে এখন, যেহেতু পাপ্পু ভাই যেটা বলছিলেন যে আসলে প্রথম থেকে কিন্তু তাদেরকে হট ফেভারিট যে বিষয়টা, সেই তালিকায় রাখা হয়নি, যেখানে আমরা ফ্রান্সকে দেখছি, পর্তুগাল আর আর্জেন্টিনা, সেরকম একটা যে প্লেস ছিল হট ফেভারিটে, সেখানে কিন্তু সবসময় আমরা তালিকায় জার্মানিকে একটা নির্দিষ্ট জায়গা দিতাম। সেখান থেকে আমরা গতবারের 2বারের যে ছিটকে যাওয়া বিষয়টা,
সেখান থেকেই আমরা আসলে জার্মানিকে এবার হট ফেভারিটের সেই তালিকায় রাখিনি। তবু এখানে যে হাই ক্যালিবারের কিছু প্লেয়ার্স আছে তাদেরকে আসলে এটা কি জার্মানির জন্য একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে যে মানে তাদের উপরে প্রত্যাশার চাপটা কম? জি, এই বিশ্বকাপে আসলে অন্যান্যদের উপরে যেভাবে প্রত্যাশার চাপটা আছে, আপনি যেটা বলছিলেন যে হট ফেভারিটের তালিকায়, কিন্তু জার্মানকে সেভাবে রান রাখার কারণে এটা কি তাদের কোনো অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে বিশ্বকাপে? জি, এইভাবে যে প্রথম ম্যাচটা যেভাবে উভরে আসা, প্রথম ম্যাচেই 7টা গোল করা, এটা অনেক বড় একটা হচ্ছে আত্মবিশ্বাসের পরিচয়। সো সেভাবে তারা কিন্তু আগাম জানান দিয়ে দিয়েছে যে আমরা আসলে ওরকমভাবেই নিজেদের প্রিপেয়ার করেছি যাতে আমরা পূর্ববর্তী যে আমাদের লেগেসি আছে, জার্মানির অবভিয়াসলি 4টা কাপ আছে, সো সেই এন্ড থেকে তারা অনেক স্ট্রং পারফর্ম করেছে। ইভেন গোলের হিসাবেও যদি করি তাহলে ওরা ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট গোল স্কোরার্স, মানে একটা ন্যাশনাল টিম। সো সেই এন্ড থেকে ওদের যে আত্মবিশ্বাসের যেখানে ঘাটতি ছিল সেটা আরও মানে ওরা আরও +2 যদি আমরা বলি তাহলে সেখান থেকে আরও উভরে এসেছে। সো আই হোপ যে ওরা অ্যাকচুয়ালি এবার টুর্নামেন্টে একটা ভালো অবস্থানে হয়তোবা যেতে পারবে। বাবু, জার্মানের একটা বিষয় আপনাকে আমি একটু দৃষ্টি দিতে চাই, সেটা হচ্ছে জার্মান কিন্তু এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক। 239টি গোল হয়ে গেছে ব্রাজিলকে পিছনে ফেলে, এবং তিনেই আছে আর্জেন্টিনা। তো এই যে জার্মানের যে সার্বিক ব্যাপার স্যাপার ঘটছে জার্মানকে কেন্দ্র করে আশেপাশে, আপনার কি মনে হয় এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো সামনে তাদেরকে মানে শিরোপাটা পুনরুদ্ধার করতে আরও শক্তিশালী করে তুলবে? আসলে অবশ্যই, কারণ হলো যে আপনি ছোট ছোট মোমেন্টামে কিন্তু ম্যাচের ভাগ্য, ম্যাচের পুরো চিত্রপট পাল্টে দিতে পারে। তো যখন একটা টিম বুস্ট আপ হয়, দেখুন আপনি যখন প্রথম ম্যাচটায় আপনি যখন কার সাথে খেলছেন, যে আমি বললাম যে কার সাথে খেলছেন সেটা মাথায় নিচ্ছে না, 7-1 গোলের জয়, এটা কিন্তু একটা টিমকে খুব ভালোভাবে বুস্ট আপ করে দিয়েছে। এবং তারা এখন তাদের যে আত্মবিশ্বাসটা, যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে আসলে এখান থেকে আত্মবিশ্বাসটা কিন্তু এখন তাদের ভালো হয়েছে। কারণ এখন তারা ভাবতেছে যে আমরা নেক্সট একটা স্টেপ বাই স্টেপ জার্মান প্ল্যান করে আগাচ্ছে, এবং পরবর্তী ম্যাচগুলোতে তারা তাদের যে সেরাটা সেটা কিন্তু এখন দেখার জন্য মুখিয়ে রয়েছে। এবং কালকে ওই যে আমি বললাম যদি কোনো ল্যাকিংস, আসলে কুরাসাওর ম্যাচের ভিতরে আপনি ল্যাকিংস খুঁজে পাবেন না, কারণ সেখানে তো ল্যাকিংসের কিছু নাই, তাদের ভুল ত্রুটি কিছু নাই। নেক্সট ম্যাচে জার্মান কীরকম করে তখন কিন্তু আপনি ধরতে পারবেন যে জার্মানের কত দূর যাবে, কারণ নেক্সট ম্যাচ থেকে আপনি জার্মানকে ধরতে পারবেন যে আমরা ওদের দৌড় কতটুকু। কারণ আপনি যদি পরিসংখ্যান সব কিছু ঠিক থাকে, জার্মান যদি গ্রুপ চ্যাম্পিয়ন, আমি সম্ভবত রাউন্ড অফ 16 গিয়ে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। বাংলাদেশে কিন্তু আসলে জার্মানের একটা বড় ফ্যান বেজ রয়েছে। আমরা যে কয়টি দল দেখে থাকি যে তাদের ফ্যান বেজ রয়েছে জার্মানের, কিন্তু তার মধ্যে জার্মান অন্যতম। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে মানে সামনের দিনে জার্মানের ভক্তদের উল্লাস আরো ছড়িয়ে পড়বে, এমন কোনো বিষয় হতে পারে? অবশ্যই, কারণ হলো একটা দল যখন ভালো স্টার্ট, ওদের কিন্তু অলরেডি কিছু পাগলামি আছে যে বিশাল বড় পতাকা বানানো, জমি বিক্রি করে পতাকা বানানো, এটা কিন্তু আমি জার্মানের ভক্তদের ভিতরে বেশ মানে অহরহ দেখা যাচ্ছে। এর আগেও আমরা যখন ছিলাম আমরা দেখেছিলাম একজন কৃষক তার এরকম জমি বিক্রি করে বিশাল বড় তার এলাকায় ফ্ল্যাগ লাগিয়েছিল, এবং আমি যদি ভুল না করি তখন জার্মান অ্যাম্বাসি থেকেও তাকে সম্মাননা দেওয়া হয়েছিল, তাকে স্মারক দেওয়া হয়েছিল। তো আসলে ফুটবলটা যতটা ক্রেজ আমাদের দেশে রয়েছে, বাংলাদেশ বলেন কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায়, এই জায়গাটায় যেভাবে ফুটবল ক্রেজটা রয়েছে অন্য দেশে কিন্তু এরকম নেই। আমেরিকায় যারা খেলা দেখতে গিয়েছে তারা জানেই না, মানে তাদের মাথা ব্যথাই নেই যে বিশ্বকাপ হচ্ছে। আমি গতকালকে একটা আমাদের সিনিয়র সাংবাদিকের লাইভে দেখছিলাম, তিনি বলছেন যে তারা জিজ্ঞাসা করতেছে যে কাদের খেলা হচ্ছে, এবং তিনি বলতেছে যে তুমি কোথা থেকে আসছো, বলতে বাংলাদেশ থেকে। ও আচ্ছা, বাংলাদেশ, তাদের বিশ্বকাপ ম্যাচ কবে? মানে তারা জানেই না বিশ্বকাপে কারা খেলছে। এমন একটা দেশে আপনি বিশ্বকাপ আয়োজন করতেছেন কিন্তু তাদের ওইটা নিয়ে হ্যাডেক নেই। বাট বাংলাদেশের দিকে তাকান, নট অনলি জার্মানি, আপনি আর্জেন্টিনার সাপোর্টারদের দেখেন, গ্রামগঞ্জে সব অলিতে গলিতে সব জায়গায় পৌঁছে গেছে। এই যে 1-1.5 মাসে যে মহারণ, এই মহারণ আপনি চায়ের দোকানে যান, যেখানে যাবেন টপিকস কিন্তু এটাই। এই যেমন গতকালকে কুরাসাও আপনার 7-1 গোল দিয়েছে, এবং তারপর থেকে আপনি দেখেন ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় টপিকস একটা। ঠিক এইখানে আমি একটি পয়েন্ট আপনার সাথে আপনাকে আসলে জানতে চাই, দুজনের কাছে আমার এই প্রশ্নটি, আমরা কি আসলে এই যে উন্মোদনের 4 বছর পর পর আসে, গত বিশ্বকাপে আমরা দেখেছি 2022 বিশ্বকাপে বাংলাদেশকে আর্জেন্টিনার সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য সারা বিশ্বে নাম হয়েছে, কিন্তু তার পরবর্তীতে আমরা যদি আজকের দিনে তাকাই, সেখান থেকে বাংলাদেশ এবং আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিও একসাথে মিলে আগাতে পারেনি, বা দুইটি দেশের সম্পর্ক আগাতে পারেনি। আমরা আসলে কোথায় পিছিয়ে থাকছি? আমি পাপ্পু ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই, তারপরে নাহল ভাইয়ের কাছে আসবো। আসলে দেখেন, আমরা পিছিয়ে কোথাও নেই, কিন্তু আমাদের যে একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে,
হয়তোবা আগের যিনি বোর্ডের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন স্যার, তিনি একটা প্ল্যান করে গেছেন। তাবিদ আউয়াল তিনি কিন্তু আস্তে আস্তে প্ল্যানটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আপনি দেখেন প্রথমবার আমরা ইউরোপের একটা কান্ট্রির সাথে খেলেছি, সেটা হোক 213 নম্বর র্যাঙ্কিংয়ে, আর সান মারিনো আসলে দুর্দান্ত দল, জি আমরা খেলেছি তাদের সাথে এবং সেখানে আমরা ম্যাচ জিতেছি। ম্যাচের পরে কি হচ্ছে না হচ্ছে কি বিশ্লেষণ, অনেকে অনেক কথা বলেছে, বাট আমরা খেলেছি। এবং তাবিদ ভাইয়ের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু ব্রাজিল থেকে আর্জেন্টিনার টিম আমাদের এখানে ঘরোয়া লিগে খেলে, ঘরোয়া লিগ না, একটা দেশের টুর্নামেন্ট খেলে গিয়েছে এবং ল্যাটিন বাংলা কাপ, হ্যাঁ ল্যাটিন বাংলা কাপে খেলে গিয়েছে। অর্থাৎ একটা টিম এসেছে, তাদের থেকে সম্পর্কটা শুরু হচ্ছে, একটু সময় দিতে হবে। আপনি চাইলেই এখন আপনি বড় মাপের কিছু করতে পারবেন না, বাট আস্তে আস্তে যদি আপনি সময় দেন, আই থিঙ্ক সো ব্রাজিল, আর্জেন্টিনা যেভাবে আমাদের তারা জানে যে আমরা আসলে কতটা তাদের জন্য পাগল, তাদের প্লেয়ারদের জন্য পাগল। বিশেষ করে ব্রাজিলের নেইমারের, রবিন মিয়া, আপনি দেখবেন যে তিনি কিন্তু এই যে কোচিং যে প্যানেল, এই কোচিং প্যানেলে একটা অবদান তার ছিল এবং তিনি কয়েকজন কোচের নামও সাজেস্ট করেছে আমি যতটুকু শুনেছি। আমি জানি না, আপনি আরও ভালো বলতে পারবেন, বাট তিনি কথা বলেছেন, তাবিদ ভাইয়ের সাথে কথা বলেছেন। এই যে সম্পর্কটা, এটা কিন্তু এইভাবেই শুরু হয়। আপনি আমাদের প্লেয়ারদের নাম ব্রাজিলের প্লেয়ার নেইমার জানে, তার সাইন করা জার্সি পরছেন তামিম, তার সাইন করা জার্সি সাকিব পরছেন। এই যে সম্পর্কটা আস্তে আস্তে বিল্ড আপ হবে এবং আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তাবিদ ভাই, উনি ফুটবলটা নিয়ে ভাবছেন এবং আমার মনে হয় যে ডে বাই ডে বাংলাদেশের ফুটবল আরও ভালো করবে এবং হয়তো বা কখনো ন্যাশনাল টিম বাংলাদেশে এসে খেলে যাবেন, আর্জেন্টিনা, ব্রাজিলের ন্যাশনাল টিম না আসলেও এই টিমটা হয়তো বা আমি মনে করি যে আসবে। নাল ভাই, এই যে ফুটবল সম্পর্ক, এবং আমরা বর্তমানে কিন্তু বেশ কিছুদিন যাবৎ শুনছি যে ফুটবলের যে একটা কূটনীতি হতে পারে, স্পোর্টস কূটনীতি, সেটিতে সরকার একটি নজর দিতে চাচ্ছে। এবং এই যে বিশ্বকাপের উন্মাদনা, আপনারা যারা ফ্যান আছেন, আপনারা যেভাবে বিশ্বকাপের উন্মাদনাকে আরও দ্বিগুণ করে তুলছেন, আপনাদের কি মেসেজ থাকবে গভর্নমেন্টের প্রতি যে এই উন্মাদনাকে ব্যবহার করে কিভাবে আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়া যায়? আসলে উন্মাদনার দিক থেকে আসলে আমরা অ্যাকচুয়ালি ফুটবলে ওইরকমভাবে নিজেদেরকে উবরে উঠতে পাইনি এখনো। হয়তো বা আমরা প্রথমবার শুরু করেছি, ইনিশিয়াল স্টেপ হিসেবে আমরা ইউরোপে একটা ম্যাচ খেলেছি স্যান মারিনোর সাথে। সো আমাদের দর্শকের যদি আমি রিপ্রেজেন্টে একটা কথা বলি, যে সেটা হচ্ছে কীভাবে এটাকে যদি বাড়ানো যায়, সেটা হবে যে আরও বেশি মানে হচ্ছে এরকম প্রীতি ম্যাচগুলোর একটা আয়োজন করা। হয়তো বা সেটা বাংলাদেশের বা এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপের সাইডে আমরা যদি আরও কিছু দলের সাথে খেলাটা শুরু করতে পারি, হয়তো বা তাদের ওইরকম আমাদের দলের ওইরকম যদি অ্যাবিলিটি নাও থাকে। অনেকেই কিন্তু সান মারিনোকে আর কি খাটো করে দেখছেন, কিন্তু সান মারিনো কিন্তু আজারবাইজান আমাদের সাথে খেলার পরেই আজারবাইজানের সাথে খেলেছে, সেখানে তারা মানে স্কোরটা সেমই ছিল, 2-1 হেরেছে। এই আজারবাইজানের সাথে আমার যতদূর মনে পড়ে সর্বশেষ ম্যাচে আমরা 5 গোলে হেরেছিলাম আজারবাইজানের সাথে। সো আমাদের যে শক্তিরও একটা উন্নতি হচ্ছে, সেটার গ্রাফও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কি বলেন? জি অবশ্যই, সেইটাই আসলে সান মারিনো যে ওনাদের যে পার্সোনাল খেলার যে অঙ্গভঙ্গি বা ওনারা যেভাবে খেলেছেন আমাদের এগেনস্টে, অবশ্যই বলতে হবে যে আমাদের এটা হেড টু হেডই একটা খেলা হয়েছে। এরকম মানে যেরকম যে বলা হচ্ছে যে তারা 213 নম্বর র্যাঙ্কিং যদি আমরা অ্যাভয়েড করে দেখি, তাহলে খেলা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। সো সেই এন্ডে যদি আমাদের ওই ইন্টারন্যাশনাল এক্সপোজারটা যত বাড়বে, হয়তো বা সেদিক থেকে বাংলাদেশ হয়তো পরিচিতিটা পাবে, তখন হচ্ছে আরও দুটো টিম খেলার জন্য উদ্বুদ্ধ হবে যে আমাদের যদি আমরা খেলি তাহলে আমাদের সেই এন্ড থেকে আমাদের একটা নাম হচ্ছে, বা আমরা একটা গন্ডি পেরিয়ে এক জায়গায় খেলতে যেতে পারছি। সেক্ষেত্রে আমাদের দেশের নামটাও মানে আরও উভরে আসলো যে না, আমরা আরও 2টা ম্যাচ খেলতে পারবো, আরও বাকি 2টা দেশ আমাদের সাথে খেলতে চাচ্ছে। বা ওই এন্ড থেকে যদি কিছু পদক্ষেপ নেওয়া যায়, তাহলে সেটা হয়তো বা আমাদের ভক্তদের জন্য আরও বেশি উদ্বুদ্ধকর হবে। এবার আমরা দেশের ফুটবল থেকে আবার একটু বিশ্বকাপে ফিরতে চাই। পাপ্পু ভাই, গতকাল কিন্তু আরও একটা ম্যাচ হয়েছে, আরও অনেকগুলো ম্যাচের ভিতরে অন্যতম যে ম্যাচটি আমি আসলে আপনার কাছে জানছি, সেটি হচ্ছে যে জাপানের ম্যাচ। প্রথমার্ধ 0-0, পরের অর্ধে 4টি গোল। এই যে রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ খেলা নেদারল্যান্ড এবং জাপানের, কিভাবে দেখছেন? জাপান ম্যাচটা আমি এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপে ম্যাচ হয়েছে বেস্ট ম্যাচ ছিল। এবং দেখেন, একটা টিমের ক্যাপ্টেন বিশ্বকাপ শুরুর আগে আপনার ইনজুরিতে পড়লো এবং সে ওখান থেকে নিজেকে বললো যে আমি আর ফুটবলটাকে ছেড়ে দিল। অর্থাৎ সেনাপতি যুদ্ধের ময়দানে নামার আগে সেনাপতি ইনজুর্ড, সে নাই। সেই টিমটা প্রথম ম্যাচ খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যারা 3বারের বিশ্বকাপের রানার্স আপ এবং ভালো একটা টিম, সেট আপ করা টিম, যাদের পারফরমেন্স গ্রাফ অনেক ভালো, তাদের ম্যাক্সিমাম প্লেয়ার ইউরোপের লিগগুলোতে দারুণ পারফর্ম করেছে। সেইখানে নেমেছে এবং 2বার পিছিয়ে ছিল।
দুবার পিছিয়ে থাকার পর যেভাবে কামব্যাক করেছে, এবং আমি নিজে দেখেছি জাপানের কোচ কিন্তু তিনি ডাগ আউট থেকে যেভাবে প্লেয়ারদেরকে আকার ইঙ্গিত করে কম্বিনেশন চেঞ্জ করার যে ইঙ্গিতগুলো দিচ্ছিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা তাদের ছাপ রেখেছে। এবং এশিয়ার প্রত্যেকটা দেশ আপনি দেখেন, মানে এখন পর্যন্ত ম্যাচগুলো যতগুলো হয়েছে দলগুলোর মধ্যে জাপানের কোচই কিন্তু দর্শকদের নজরে এসেছে বেশ। হ্যাঁ, এবং সুইজারল্যান্ডকে কাতার রুখে দিয়েছিল। অর্থাৎ এশিয়ার পরাশক্তি দেশগুলো যারা আছে তারা যে বিশ্বকাপে গেলে অনেকে অনেক রকমের কথা বলতো একটা সময়, যে পারফরমেন্স খারাপ এশিয়ার দলের, মানে ইউরোপের সাথে টক্কর দিয়ে কিন্তু ম্যাচ খেলতে পারতো। বাট এই দেখেন সুইজারল্যান্ডের সাথে কাতার দুর্দান্ত ম্যাচ করেছে, এবং কালকে জাপান যেভাবে কামব্যাক করেছে, নেদারল্যান্ডস আপনি 2টা গোল খেয়েছেন, আবার ওখান থেকে ম্যাচ ব্যাক করেছেন, এটা যে একটা অসাধারণ, মানে এই যে তারা যে আসলে আপনার ইউরোপের প্লেয়ারদের দৈহিক গড়ন কিন্তু আমাদের এই অনেকেই কিন্তু এই কথাটা বলেন যে জাপান বা কোরিয়ার যারা তারা খেলোয়াড়রা উচ্চতায় আসলে মার খেয়ে যায়। হ্যাঁ, বিষয়টা কিন্তু তারা কত ভুল প্রমাণ করেছে। স্ট্যামিনার দিক থেকে আমরা ইউরোপের থেকে এই উপমহাদেশের পিছিয়ে থাকি আমরা, সেখানে তাদের সাথে চোখে চোখ রেখে ফাইট করা, এটা কিন্তু একদম আমি বলবো যে দুর্দান্ত। মানে আমরা কি এটা বলতে পারি যে জাপান আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের যে রাইজ, সেখানে একটা আদর্শ উদাহরণ হতে পারে? কারণ তাদের শারীরিক গঠন বলেন আমাদের সাথে কিন্তু খুব একটা তারতম্য নেই তাদের। না, উদাহরণ তো আপনি টানতেই পারেন, আপনি উদাহরণ যদি টানেন অনেক উদাহরণ টানা যায়। আমাদের আমি জাপান তো অনেক দূরে হিসাব, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিশ্বকাপ খেলার একটা প্ল্যান ছিল, এবং তারা যেভাবে আগে এগিয়ে যাচ্ছিল আবার কিছুটা পিছিয়ে আসছে। আমার মনে রয়েছে আর যেইবার ভারতে আন্ডার-17 আর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের টিমটা, সেই ওয়ার্ল্ড কাপে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ভারত লুকিয়ে ফেলেছে মিনস হলো, আমি তো একজন সাংবাদিকের সাথে কথা বলেছি যে তোমাদের প্ল্যান কি, তোমরা তো বলছো 2030 বা এরপরে ওয়ার্ল্ড কাপে তোমরা খেলবে, এরকম একটা প্ল্যান ভিশন নিয়েছো, তবে কেন, কি প্ল্যানে গেছো? তখন ও বললো যে আমাদের যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপটা খেলেছে সেই টিমটাকে তারা লুকিয়ে ফেলেছে মিন তারা কোথায় আছে, তাদেরকে কোথায় ট্রেন আপ করাচ্ছে, তারা ইউরোপের কোন দেশে ট্রেন আপ করাচ্ছে, সেটা শুধু ওই ভারতের ফুটবল ফেডারেশন জানে, এবং তারাই জানে, আর কেউ কিন্তু জানে না। এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যারা ফ্যামিলি মেম্বার আছে তারা জানে। এই যে প্ল্যান, আপনাকে প্ল্যান করতে হবে। আমাদের কিন্তু ওই যে আমরা সালাউদ্দিন স্যার প্রত্যেকবারই বলতো আমরা ওই বিশ্বকাপ খেলবো, ভাই আপনি বিশ্বকাপ খেলবেন বললে হবে না, প্ল্যান নাই, প্ল্যান করতে হবে আপনাকে। আসলে আমাদের পরিকল্পনা ঘাটতি। নওয়াল ভাই, আপনার কাছে গতকালের আরেকটি ম্যাচের বিষয়ে আমি একটু আসতে চাই। আইভরি কোস্ট, আফ্রিকার পাওয়ার হিসেবে ধরা হয় আইভরি কোস্টকে। গতকাল কিন্তু তারা খুব দুর্দান্ত, মানে একদম শেষ মুহূর্তের গোলে জিতেছে। কিভাবে দেখছেন আইভরি কোস্টের বিশ্বকাপের এই যাত্রাটিকে? আইভরি কোস্ট অবশ্যই আমাদের খুব মানে পরিচিত একটা টিম, যেহেতু এখানে একটা লেজেন্ডারি প্লেয়ার ডিডিয়ার ড্রগবা ছিল, সো তার মানে আসার পরে চেলসি মানে যখন ইউএফএ চ্যাম্পিয়ন্স জিতেছে, তো আমাদের অনেক পরিচিত হিসেবে এই দিক থেকে আইভরি কোস্ট অনেক পরিচিত। সো ওদের অনেক বছর পরে এখানে আসা, হয়তো বা পূর্ববর্তী 2টি আসরে ওরা হয়তো বা ওয়ার্ল্ড কাপ মিস করে গেছে। সো সেখান থেকে আসা, টিম গুছিয়ে আনা, অনেকটাই ভালো খেলেছে গতকালের খেলা, যেটা দেখা গেছে যে ওনারা তাদের পজিশন প্লে অনেক সুন্দর হয়েছে। সো সেখান থেকে বলা চলে যে আসলে এটা হয়তো বা ওদের নতুন জেনারেশনের একটা আগাম বার্তা, যে আমরা হচ্ছে আবার ফিরে আসতেছি সাউথ আফ্রিকার একটা বড়। গতকালকের ঘটনাও কিন্তু একটি বিশেষ ঘটনা ঘটেছে, যে গোল দিয়েছে দিয়ালো, তার কিন্তু জীবনের মানে খুব সুন্দর একটা গল্প আছে। সে কিন্তু পাচারের সম্মুখীন হয়ে আসলে ইউরোপে গিয়েছিল, সেখান থেকে সে আজ পর্যন্ত জানে না তার বাবা মা কে, সেখান থেকে আবার নিজের জন্মভূমির হয়ে খেলা, এবং সেখানে খেলেই প্রথমেই গোলটা করা, এই যে রোমাঞ্চ, এটি আসলে হয়তো বা বিশ্বকাপ। যে আসলে আমরা আসলে এখন চলে যেতে চাই যে আগামীকালকে স্পেনের ম্যাচ। আপনারা, আমি নাওয়াল ভাইকে দিয়ে আসতে চাই, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার কেন স্পেন টিমে ডাক পেল না, এটা যদি বলতেন। আমি পার্সোনালি বার্সেলোনা ফ্যান। আচ্ছা, তাহলে তো আপনার জন্য আসলে খুশির খবর বিষয়টি। আচ্ছা, রিয়াল মাদ্রিদের মানে এই যে কোচের সাথে কি রিয়াল মাদ্রিদের কোনো ঝামেলা আছে, বা উনি কি অপছন্দ করেন রিয়াল মাদ্রিদকে? হয়তো বা এটা ওই এন্ডে আমরা বলতে পারি যে যেহেতু অবভিয়াসলি একজন কোচের যেই মনস্তাত্ত্বিক বিদ্যা, ওটা মানে আমরা ওইভাবে ট্রেস করতে পারবো না, অ্যাটলিস্ট আমার লেভেলে তো নাই। সো সে এন্ড থেকে যদি আমরা অ্যাজ আ ভক্ত, অ্যাজ আ ফুটবল ফ্যান যদি এভাবে বিবেচনা করি যে হয়তোবা একটা ক্লাবে মানুষজন 3-4 বছর খেলে আর ওয়ার্ল্ড কাপ ঘুরে ঘুরে আসে 4 বছর পর পর, সো হয়তোবা একটা ক্লাবের যে কোঅর্ডিনেশনস বা হচ্ছে যে টিম ট্যাকটিক্স, কোচিং স্টাইলস, ওগুলো অনেকটা মিল খায়, বা প্লেয়ারে যেই মিল বন্ধনটা বা মাঠের মধ্যে উভরে আসা কোনো একটা প্ল্যান
হয়তোবা সেখানে আমরা 4 জন যদি আমরা মিড খেলাচ্ছি, অ্যাটাকিং মিড খেলাচ্ছি, সো সেই 4 জনের ভিতরে যে বোঝাপড়ার বিষয়টা, সেই এন্ড থেকে হয়তোবা অনেক সুপিরিয়রিটি দেখা যায় যদি আমরা সেম ক্লাবের সেম প্লেয়ার্সদেরকে একটা টিমে খেলাই। সো হয়তোবা কোচিং স্টাফসদের এরকমই কোনো প্ল্যান আছে যে আমরা হচ্ছি বার্সেলোনা সাইডে, যেহেতু ওদের মেইন যেই প্লেইং স্টাইল যেটা প্রবাবলি বার্সেলোনাই ইনভেন্ট করেছে, টিকি টাকা, সো ওইভাবে পাসিংয়ের যে বিষয়টা ওনারা ওইভাবে মানে বেটার করে আসতে চাচ্ছে। যেরকম আমরা স্প্যানিশ লিগের, স্প্যানিশ ফুটবলের যদি হেরিটেজ দেখি, 2010-এর যে ওনারা ওয়ার্ল্ড কাপটা পেয়েছিলেন, তো ওই স্কোয়াডের প্রায় 90%ই ছিলেন হচ্ছে বার্সেলোনার প্লেয়ার্স। তার মধ্যে 2 জন হয়তো বা জ্যাবি অ্যালোনসো আর আরেকজন হয়তো বা রিয়াল মাদ্রিদে ছিলেন, বাট স্টিল ওদের যেই লেভেলের ক্যালিবার, যেই ক্যালিবারের প্লেইং স্টাইল, যেই বল পজিশনিং, বা যদি বলেন যে ওই গোল কিপিংও যদি হয়, টপ নচ গেমিং ছিল। সো ওই এন্ডে ওই হেরিটেজের যে গেমিংটা হয়তো বা সেটাকে ওরা রেপ্লিকেট করতে চাচ্ছে এবারের বিশ্বকাপে। আর অবভিয়াসলি ওরা ওয়ান অফ দ্য হট ফেভারিটস ইন দিস ওয়ার্ল্ড কাপ অ্যাজ ওয়েল। সো আমার মনে হয় সেই দিন থেকে কোচিং স্টাফদের এরকমই কোনো একটা মেন্টালিটি হয়তো বা তারা প্রতিফলন করে। বাবু, আমরা প্রায় শেষের দিকে, আমরা একটু স্পেন দলের যে লামিনের সর্বশেষ আপডেট, ইনজুরির কি খবর, এগুলো আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি যতটুকু জানি গতকালকে মানে তিনি ট্রেনিং সেকশনে ছিল, বাট আজকে আমি যতটুকু জানার চেষ্টা করলাম, যেহেতু একটা প্রতিপক্ষ স্পেনের সামনে আসলেই দুর্বল, তো সেক্ষেত্রে হয়তো বা যেহেতু লামিনে ইয়ামাল ফুল ট্রেনিংটাই করেছে, লাস্ট সেশনটা করেছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে কোচ হয়তো বা প্রথম একাদশে নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনাজও সুস্থ আছেন, এটিও বলেছেন কোচ লাফুয়েন্তে। এইখান থেকে আমার মনে হচ্ছে যে ওদেরকে একটু আড়ালেই রাখবে, যেহেতু কেপ ভার্দের সাথে ম্যাচ যারা আছে তারা আমার মনে হয় যথেষ্ট। এবং যেটা ভাই বললো যে আসলে বার্সেলোনার যে প্ল্যান, আসলে আপনি যখন একটা জায়গা থেকে ম্যাক্সিমাম প্লেয়ার পেয়ে যাবেন এবং টিম কম্বিনেশনটা কিন্তু ওখানে ভালো হবে, কারণ একসাথে তারা ক্লাবেও খেলছে, ন্যাশনাল টিমে এসেও পারফরমেন্স করছে, যার কারণে বার্সেলোনার ম্যাক্সিমাম প্লেয়ার থাকাতে তার টিমটা কিন্তু অনেকটা ওই গোছানোই আছে এবং তারা জানে যে কোন প্লেয়ারের কী মেন্টালিটি। তো সেই ক্ষেত্রে তারা ওইভাবেই প্ল্যানটা গোছাচ্ছে। এবং লামিনে ইয়ামাল আমার কাছে মনে হচ্ছে যে আজকের একাদশে তাকে দেখা যাবে না, হয়তো নেক্সট ম্যাচগুলোতে তাকে রাখা হবে, যেহেতু ইনজুরিতে রয়েছে, কামব্যাক করছে, বাট রিস্কটা হয়তো কোচ এই মুহূর্তে নেবে না। ধন্যবাদ পাপ্পু ভাই এবং নাওয়াল ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন পুরো সময়টায়। দর্শক, এই ছিল আমাদের আলোচনা। পুরো সময় জুড়ে কালবেলার সাথে থাকার জন্য আপনাদের জানাই ধন্যবাদ।